অ্যাস্ট্রো দিশা। মানুষের প্রতিনিয়ত যে জানার ইচ্ছেটা, এই ইচ্ছে সেই যখন থেকে শুরু হয়েছিল যে আমাদের অবস্থান জানা, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ভাগ করে ঠিক সূক্ষ্ম জায়গাটা ধরার চেষ্টা করেছিল আমাদের প্রাচীন মুনি ঋষিগণ। তার মধ্যে একটা হলো গণ। দেখবেন বিবাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে গণ মিলছে কিনা, এবং যেটা ম্যারেজ ম্যাচিং করা হয়, ম্যারেজ ম্যাচিং, সেখানে দেখা যায় যে গণের পয়েন্ট কিন্তু 7 বা 8 রয়েছে, অর্থাৎ সর্বাধিক পয়েন্ট কিন্তু গণ ক্যারি করে। ফলে গণের একটা দরকার। কেন? প্রশ্ন হচ্ছে কেন গণ এত গুরুত্বপূর্ণ হয় কেন? দেখুন, গণের ব্যাপারে যেটা পরিষ্কার সেটা হলো মানুষের সত্তা 3 ধরনের হয়। দেখবেন আমরা যে কোনো খেলায়, যে কোনো জায়গায়, যে কোনো আমরা যখন কোনো গুণাগুণ বিচার করি তখন আমরা বলি কি, গুড, বেটার, বেস্ট। আর না হলে উল্টো দিকে ঠিক একই রকম 3টে সেকশনে, অর্থাৎ ভালো, অতি ভালো, খুব ভালো, বা মন্দ, ভালো, খারাপ। মোটামুটি 3টে সেকশন আমরা সব জায়গায় করে থাকি। ধনী, গরিব, মধ্যবিত্ত, এই যে 3টে সেক্টর ভাগ করা হয় অল টাইম। কেন না, দুটো পোল অর্থাৎ পৃথিবীর দুটো মেরু আছে। মেরু একটা নর্থ, একটা সাউথ। তাহলে মাঝখানের জায়গাটাকে কি বলা যায়? মধ্যবর্তী অঞ্চল, যেটা বিষুবরেখা গেছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করে থাকি, এবং এই জিনিসটাই আমাদের যে প্রাচীন মুনি ঋষিগণ ছিলেন তারাও করে গেছে। মানুষের যে প্রকৃতি, মানুষের যে নেচার, হিউম্যান নেচারকে মূলত 3টি ভাগে তারা ভাগ করেছেন। সেটা হলো কি, দেবগণ, রাক্ষসগণ এবং নরগণ। কেন? কারণ কি, প্রত্যেকটি নক্ষত্রের বিহেভিয়ার সমান নয়। বিভিন্নভাবে স্টাডি করা হয়েছে, রিসার্চ করা হয়েছে, তারপর সেখান থেকে আমরা পেয়েছি যে এই 3টে সেক্টর কিন্তু আমাদের পৃথিবীতে মিলেমিশে কাজ করছে। এবারে দেবগণ কারা? দেবগণ হলো যাদের মধ্যে উচ্চ চিন্তা, যারা একটা টপে রিচ করার যে চিন্তা ভাবনাগুলো, আদর্শ, জ্ঞান, নীতি, নৈতিকতা, ধার্মিকতা ইত্যাদিগুলো দেবগণ। রাক্ষস কারা হয়? রাক্ষস হলো চ্যালেঞ্জিং ফ্যাক্টর, অর্থাৎ ভাই তুমি এত নীতি টিতি দেখাচ্ছ, আমার অত জানা দরকার নেই, আমার এই জিনিসটা চাই, আমার এটা দরকার, আমার এটা প্রয়োজন, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। রাক্ষস। আর এদের দুজনের মাঝখানে যারা ব্যালেন্স তৈরি করছে তারা হলো নরগণ। এটা হলো সোজা সাপটা ব্যাপার। আজকে আমার বিষয় হলো রাক্ষসগণ। কারণ কি, একদিনে সবগুলো হবে না। কোন কোন নক্ষত্র রাক্ষসগণ এবং তারা কেন, তাদের আকৃতি, প্রকৃতি, তাদের ডিটেলিংস, প্রত্যেকটি নক্ষত্র, আপনার যে নক্ষত্র সেই অনুসারে আপনি আপনারটা জেনে নিতে পারবেন। শুরু করা যাক আজকের এপিসোডের মূল পর্ব। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আজকের ব্যাপারটা হলো বা বিষয়টা হলো গণ, রাক্ষসগণ। আজকের ডেডিকেশন থাকলে তাদের জন্য রাক্ষসগণ। যাদের রাক্ষসগণ তারা অতি অবশ্যই এটা সম্পূর্ণটা দেখবেন, এই আশা রেখে শুরু করি। কারণ কি, প্রত্যেকটি নক্ষত্র ধরে ধরে ব্যাখ্যা করব, এটুকু চেষ্টা করব যতটা ভালোভাবে বোঝানো যায়। রাক্ষস, এই রাক্ষস শব্দটার উৎপত্তি করতে গেল, রাক্ষস রক্ষক, রক্ষ অর্থাৎ যারা রক্ষা করে বা পাহারা দেয়। তাহলে রাক্ষস শব্দটা কি না, মূলত রক্ষক বা পাহারাদার অর্থের সঙ্গে যুক্ত এই ধরনের ব্যক্তি বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলোকে রাক্ষস বলা হতো। পরে বৈদিক এবং পুরাণের সাহিত্যে এই শব্দটি ঠিক ব্যবহার হয়েছে শক্তিশালী সত্তাদের জন্য ব্যবহৃত হয়, যারা দেবতাদের বিরোধী, প্রবল, ভয়ঙ্কর বা নিয়মভঙ্গকারী হিসেবে বিবেচিত। এই ধরনের শব্দ তাদের ক্ষেত্রে ব্যবহৃত হতো। রামায়ণ বা পুরাণে রাক্ষস বলতে সাধারণত এমন এক জাতিকে বোঝানো হতো যাদের মধ্যে অসাধারণ শক্তি,
চিন্তা করুন, আমরা যে গল্পগুলো পড়ি বিভিন্ন সময়, রামের সামনে বা লক্ষণের সামনে, যেসব এমনকি রাবণকে মোটামুটি অসুর হিসেবেই দেখানো হয়েছে। তো তার যে ব্যাখ্যাগুলো, অসাধারণ শক্তি, রূপ পরিবর্তনের ক্ষমতা, প্রবল কামনা বাসনা, ক্ষমতার আকাঙ্ক্ষা অর্থাৎ অভিলিপ্সা, জাদুবিদ্যা বা মায়াবিদ্যার ব্যবহার, এই সমস্ত কিন্তু রাক্ষস কুলের মধ্যে দেখা যেত। অর্থাৎ নতুন নতুন ইনভেনশন। আমরা তখন কোনো দেবতাকে মায়াবিদ্যা করতে দেখিনি, কিন্তু রাক্ষসদের কুলে আমরা দেখেছি। এবং তাদের যে গুরুদেব ছিলেন বা তাদের সায়েন্টিস্ট যে ছিলেন, সে হলেন শুক্রাচার্য। আমরা রামায়ণ থেকে যা পেয়েছি। তো বিভীষণ ছিলেন রাক্ষস, তার মানে রাক্ষস মানেই যে খারাপ, যেটা রামায়ণের পড়ে অনেকে ধারণা হয়, তা না। রাক্ষস একটা সম্প্রদায় যাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বেশি, ইনভেনশনের ক্ষমতা বেশি, সবসময় চ্যালেঞ্জিং ফ্যাক্টর কাজ করে, আরো নতুন নতুন জিনিস তৈরি করব, এই জিনিসগুলো রাক্ষসগুলোর মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। এইবারে রাবণ, সেও কিন্তু খুব একটা খারাপ ছিল না, তিনিও দেবতাকে পুজো করতেন। আবার রাক্ষসকুলে জন্মগ্রহণ করার জন্য রক্ষা করা বা তার জাতিকে ধরে রাখা, এটা ছিল তার মেন লক্ষ্য, বা তার সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে রাখা, বা সাম্রাজ্যকে, কিন্তু নিজেও শিবভক্ত ছিলেন কিন্তু, অর্থাৎ দেবতার পূজা কিন্তু তিনি করতেন। অর্থাৎ সম্প্রদায় যাই হোক না কেন, প্রত্যেকের সাথে লিঙ্কেজ ছিল। জ্যোতিষের ক্ষেত্রে রাক্ষসগণ তাদের মধ্যে আমরা কি কি দেখি? স্বাধীন চেতা, তীব্র ব্যক্তিত্ব সম্পন্ন, অর্থাৎ অসাধারণ পার্সোনালিটি, প্রচলিত নিয়মকে সবসময় চ্যালেঞ্জ করা, অর্থাৎ যারা ধর্ম বিশ্বাস করছে তাদেরকে বলবো আমি ভাই এসব মানি না, ঠাকুর দেবতা ঈশ্বর দেবতা আমি মানি না, অর্থাৎ অল টাইম একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি তাদের মধ্যে থাকবে। শক্তিশালী ইচ্ছা শক্তি, অর্থাৎ প্রবল উইল পাওয়ার এদের মধ্যে থাকবে, এবং পরিবর্তন এবং রূপান্তর, অর্থাৎ যে কোনো সিস্টেমকে পরিবর্তন করার জন্য বা রূপান্তরিত করার জন্য এরা সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা নয়। এগুলো হলো বেসিক্যালি রাক্ষসগণের একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে। আমাদের সমাজে তিনটে ক্যারেক্টার থাকে। একদল প্রথাগত জিনিসে চলতে বিশ্বাসী, যা চলছে সেটাই ভালো, সেটাই সব ঠিক আছে। আর একদল থাকে কি না, সবটাই খারাপ, আমি ভেঙে নতুন করে করবো। আর একদল থাকে মধ্যস্থতাবাজি করে। এটাই হলো দেবগণ, নরগণ আর রাক্ষসগণ। আশা করি বোঝাতে পারলাম। তো এবারে আমি যাই যে কোন কোন নক্ষত্র রাক্ষসগণের মধ্যে পড়ছে, বা কোন কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলো। অর্থাৎ আপনি যেদিন জন্মাচ্ছেন সেই দিনটাতে যে নক্ষত্রে আপনি জন্মালেন, অর্থাৎ যে দশা মহাদশা শুরু হলো সেখান থেকে, সেই নক্ষত্রটা জ্যোতিষ মতে রাক্ষস না দেব না নর, সেটা আগে বুঝে নিতে হবে। তো আজকে আমি রাক্ষসগণ নিয়ে বলছি, এখন সেটা নিয়ে শুনি। কোন কোন নক্ষত্র রাক্ষসগণকে ইন্ডিকেট করে? প্রথমে আসি আমরা 1 থেকে 27 মধ্যে যেগুলো, সেগুলো আছো। প্রথম হলো কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র, তারপর অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, বিশাখা নক্ষত্র, জ্যৈষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতভিষা। এই 9খানি নক্ষত্র হলো রাক্ষসগণকে ইন্ডিকেশন করে। অর্থাৎ রাক্ষসগণ যে 9টা নক্ষত্রে জন্মালে হয় সেগুলো হলো যথাক্রমে কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতভিষা। যদি এদের মধ্যে এই নক্ষত্রগুলোর মধ্যে কোনো একটি নক্ষত্রে আপনার জন্ম হয়, তাহলে আপনার রাক্ষসগণ। এবারে রাক্ষসগণের বৈশিষ্ট্য কি? প্রথমে আসি কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক হলো ছুরি বা আগুন, দেবতা অগ্নি, কারণ সূর্যদেব সেখানে রয়েছেন কৃত্তিকা নক্ষত্র। তো দেবতা হলেন অগ্নি। কেন রাক্ষসগণ কৃত্তিকাকে ধরা হয়? কারণ কি, আগুনের মতো শুদ্ধ করে কিন্তু পোড়ায় না। রাক্ষসগণ কেন বলা হয়েছিল, কেন বলা হয়েছে, ধরা হয় কেন না, আগুনের মতো শুদ্ধ করে কিন্তু পোড়ায় না। সত্যি মিথ্যে আলাদা করার প্রবল ক্ষমতা, যেটা আমি আগে ব্যাখ্যা করেছি। আপোষ না করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, অর্থাৎ কোনো আপোষ নয়, আমি যেটা বলছি সেটাই হবে। এই যে আগে বলেছি না যে রাক্ষসগণের কারণগুলো কি কি, কৃত্তিকা নক্ষত্রের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। তাছাড়া
প্রকৃতিগতভাবে যদি বলা হয় সেটা হলো দৃঢ়চেতা, নেতৃত্ব প্রবণ, কারণ সূর্য এই 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 জায়গার গ্রহ, নেতৃত্ব প্রবণ, স্পষ্টভাষী হয় এরা, এবং কখনো কখনো কঠোরও হয়ে ওঠেন। এই হলো মোটামুটি কৃত্তিকা নক্ষত্র। এরপর আসি অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র প্রতীক হলো সাপ, দেবতা হলো নাগ। রাক্ষসগণ কেন? অশ্লেষা নক্ষত্রকে কেন রাক্ষসগণ বলা হচ্ছে? কারণ কি, গভীর মনস্তাত্ত্বিক শক্তি থাকে এই নক্ষত্রের জাতক বা জাতিকার মধ্যে। মানুষের মনের ভেতর প্রবেশ করার ক্ষমতা থাকে এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে, এবং রহস্যময় বা কৌশলী স্বভাব এদের জন্মগত। আর প্রকৃতিতে যদি আমরা বিশ্লেষণ করি, এরা প্রচন্ড বুদ্ধিমান হবে, অন্তর্মুখী হবে, তীক্ষ্ণ পর্যবেক্ষক হবে এবং গোপনীয়তা খুব পছন্দ করে। এই গুণগুলোর জন্যই এই অশ্লেষা নক্ষত্রকে রাক্ষসগণ হিসেবে ধরা হয়েছে, মানে প্রাচীন মুনি ঋষিরা ধরেছেন। এরপর আসি মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের প্রতীক হলো রাজ সিংহাসন, দেবতা, পিতৃগণ বা পূর্বপুরুষ। রাক্ষসগণ কেন? কারণ কি, ক্ষমতা ও মর্যাদার প্রতি এদের প্রচন্ড আকর্ষণ থাকে, অর্থাৎ ক্ষমতা বা প্রেস্টিজ ইস্যু এদের প্রচন্ড সেখানে কিন্তু দরকার পড়ে, এবং কর্তৃত্ব এবং নেতৃত্ব দুটোই এদের চাই, না হলে কিন্তু এরা অসন্তুষ্ট হয়ে পড়ে। প্রকৃতিগতভাবে এরা আত্মসম্মান বোধ প্রবল, কারণ কি, নেতৃত্ব আর কর্তৃত্বর বোধ যদি থাকে তাহলে তাদের আত্মসম্মান বোধ থাকবেই, এবং ঐতিহ্য সচেতন থাকবে, নেতৃত্ব দিতেও ভালোবাসবে। অর্থাৎ সবগুলো ক্যারেক্টার কিন্তু, দেখুন, একটা ক্যারেক্টার কোনো সহনশীলতা নেই, কিন্তু যেটা চাই সেটা আমাকে অর্জন করতে হবে বা তার জন্য প্রচেষ্টা করতে হবে, যেটা আমি আগে বলেছি। এরপর আসছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা চিত্রা নক্ষত্রে জন্ম, মানে এরা রাক্ষসগণ। প্রতীক কি, রত্ন বা মুক্তা, দেবতা হলো ত্বষ্টা বা দেব স্থপতি। একে রাক্ষসগণ কেন ধরা হয়েছে? কারণ কি, নতুন কিছু সৃষ্টি করার প্রবল আকাঙ্ক্ষা থাকে এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। সৌন্দর্য এবং নির্মাণ শক্তির সমন্বয় এদের মধ্যে একসাথে কাজ করে, অর্থাৎ বিউটিফিকেশন এদের একটা সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে। প্রকৃতিগতভাবে এরা সৃজনশীল হয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় এবং স্বাধীন চিন্তাধারার লোক হয়। ফলে এই হলো চিত্রা। এরপর আসছি বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র বিজয়ের তোরণ, দেবতা হলো ইন্দ্র এবং অগ্নি। কেন রাক্ষসগণ? লক্ষ্য অর্জনে অদম্য, সেই ফাইট দাও, অর্থাৎ অল টাইম ফাইট করো। লক্ষ্য অর্জনে এরা হয় অদম্য, এবং একবার লক্ষ্য স্থির করলে সহজে থামে না। অনেকটা বৃশ্চিক লগ্নের ক্যারেক্টার, বৃশ্চিকের ক্যারেক্টারিস্টিক এদের মধ্যে বিরাজ করে বিশাখা নক্ষত্রের মধ্যে। প্রকৃতি হয় কি, উচ্চভিলাষী, প্রতিযোগিতা প্রবণ এবং দৃঢ় সংকল্প। সবগুলো খেয়াল করুন, সবগুলোর মধ্যে কিন্তু একটা অথরিটি জিনিস কাজ করছে। উচ্চভিলাষী হবে, প্রতিযোগিতা প্রবণ অর্থাৎ ফাইট, সবসময় যুদ্ধ, এবং দৃঢ় সংকল্প অর্থাৎ আমাকে জিততেই হবে। জ্যেষ্ঠা নক্ষত্রে আসি। জ্যেষ্ঠা নক্ষত্র হলো কানের দুল বা রাজদণ্ড সাইজটা, দেবতাকে ইন্দ্র। এবার কেন রাক্ষসগণকে বলা হয় না, কর্তৃত্ব এবং দায়িত্বের শক্তি, অর্থাৎ কর্তৃত্ব যেমন করব এবং দায়িত্ব নিয়ে সেই শক্তি অর্জন করার ক্ষমতা আমার মধ্যে থাকবে, অন্যদের রক্ষা এবং নিয়ন্ত্রণ করার প্রবণতাও আমার মধ্যে থাকবে, অর্থাৎ আমি দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করব। প্রকৃতিগতভাবে আত্মবিশ্বাসী হতে হবে আমাকে, এবং মর্যাদাবোধ প্রবল এবং নেতৃত্ব প্রবল, অর্থাৎ সব জায়গায় দেখেন, সব জায়গায় কিন্তু লিডারশিপ একটা থাকছে। এরপর মূলা নক্ষত্রে যদি আসি, মোটামুটি অলমোস্ট সেম। প্রকৃতি এখানে গাছের মূল, দেবতা হলো নিবৃত্তি হলো দেবতা। কেন রাক্ষসগণ ধরা হয় একে না, সবকিছুর মূল কারণ খুঁজতে চায়। অর্থাৎ ভাই, তুমি আমায় বললে যে ওপরে চাঁদ আছে, কেন আছে, কোথায় আছে, কিভাবে আছে, অর্থাৎ এই কোয়ারি কিন্তু থাকে। বলেছি না, ইনভেনশন করার ক্ষমতা থাকে এদের। পুরনো কাঠামো ভেঙে নতুন সত্য উদ্ঘাটন করার জন্য এদের যে শক্তি দরকার তা এদের মধ্যে থাকে। এরা হয় কি, গবেষণা মনস্ক হয়, নির্ভীক হয় এবং গভীর অনুসন্ধানী হয়। ফলে যারা রিসার্চার হয় তারা কিন্তু এই নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক এগিয়ে থাকে। এরপর যদি বলি ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে প্রতীকটা হবে ঢাক বা বাদ্যযন্ত্রের মতো, দেবতা অষ্টবসু। এদেরকে রাক্ষসগণ কেন? এদের প্রভাব কি, প্রভাব বিস্তারের ক্ষমতা, সমাজে নিজের অবস্থান তৈরি করার প্রবল ইচ্ছা। দেখুন, সব জায়গায় একটা লোভ কাজ করছে, অর্থাৎ
আমি লোভ বললে একটু খারাপ মনে হবে বা এ হবে, অর্থাৎ একটা উচ্চাকাঙ্ক্ষা। দুটো শব্দ একই, কিন্তু ওই এটা বললে খারাপ শোনায় আর কি, লোভী বললে খারাপ শোনায়, উচ্চাকাঙ্ক্ষা বললে বেশ ভালো লাগে। তো উচ্চাকাঙ্ক্ষা এদের প্রচণ্ডভাবে থাকে। প্রকৃতিগতভাবে এরা সামাজিক হয়, সাংগঠনিক হয়, নেতৃত্ব এবং খ্যাতির আকাঙ্ক্ষা থাকে। তো সামাজিক বা রাজনৈতিক দিকে যদি যায়, সাংগঠনিক হয়, তাহলে তার তো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে এবং সে সেই লোভও থাকবে। এরপর আসি শতভিসা নক্ষত্র। শতভিসা নক্ষত্র প্রতীক হলো শত চিকিৎসকের বৃত্ত, অর্থাৎ 100 জন চিকিৎসক বসে এ করছে। দেবতা বরুণ। রাক্ষসগণ কেন না, রহস্য ও গোপন জ্ঞানের সঙ্গে সম্পর্ক। যে কোনো ধরনের রহস্য, গোপন জ্ঞান এদের মধ্যে থাকবে এবং প্রচলিত ধারণার বাইরে চিন্তা করার ক্ষমতা। এটা কিন্তু কমন সমস্ত নক্ষত্রের ক্ষেত্রে। প্রকৃতি সেই একই, স্বাধীন চেতা, বৈজ্ঞানিক মনোভাব, গভীর বিশ্লেষণ ক্ষমতা, সবগুলো কিন্তু একই ক্যারেক্টার এই নক্ষত্রগুলো। ফলে এই নক্ষত্রগুলোকে রাক্ষসগণ হিসেবে ট্রিট করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে এরা তো রাক্ষসগণ কেন, তাহলে দেবগণ, নরগণ বা মানবগণ বা মানুষগণ এবং রাক্ষসগণ শ্রেষ্ঠকে? এখন এদের মধ্যে কোনটা শ্রেষ্ঠ এটা বড় কথা নয়, কারণ কি এগুলো মানুষের শক্তি প্রকাশের ভিন্ন ভিন্ন ধরন মাত্র, বা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের এক একটা রূপ মাত্র। দেবগণের ক্ষেত্রে কি হয় না, শক্তি প্রকাশ করে আদর্শ আর সহমর্মিতার মাধ্যমে। দেবগণ অর্থাৎ তার একটা আদর্শ থাকবে, তার সিম্প্যাথি থাকবে, তার মনে হবে এই কর্তব্য থাকবে, এটা হলো দেবগণের ক্যারেক্টার। মনুষ্যগণ কি করে, শক্তি প্রকাশ করবে কি বাস্তবতা বা সামাজিকতার মাধ্যমে, অর্থাৎ মিক্সিং রিয়েলিটি কোনটা। আবার সমাজে যদি রাক্ষসের প্রাধান্য বেড়ে যায়, তখন মনে হবে না এই রিয়েলিটির সাথে ওই রিয়েলিটিকে মিক্সিং করে চলতে হবে, অর্থাৎ দুই দিক ব্যালেন্স করে চলা। এটা হলো নরগণের কারবার। আর রাক্ষসগণ সবসময় কি করে, শক্তি প্রকাশ করে, স্বাধীনতা চাই, সাহস বেশি দেখাবে, রূপান্তর চাই, বাধা ভাঙার যে ছক সেটাকে চ্যালেঞ্জ, অর্থাৎ অল টাইম চ্যালেঞ্জ ছোড়ার যে জায়গাটা, এটা রাক্ষসগণের মধ্যে থাকে। সুতরাং কনক্লুশনে এটা বলা যায় কোনোটাই ভালো বা কোনোটাই খারাপ নয়, এটা শুধু বিভিন্ন রূপের প্রকাশ মাত্র। যাদের রাক্ষসগণ জাতক বা জাতিকা, তাদের আমি বললাম যে এই নখানা যে নক্ষত্র, এরা রাক্ষসগণকে ক্যারি করে এবং এদের কি কি প্রকৃতি সমস্ত কিছুটা চেষ্টা করলাম শর্টের উপর বলার জন্য। ফলে আপনাদের যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের পক্ষে বুঝতে সুবিধা হবে যে আপনার মধ্যে যে সুপ্ত নলেজ বা সুপ্ত জ্ঞানটা লুকিয়ে রয়েছে, তার যে বহিঃপ্রকাশ, সেটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি কিন্তু লাইফে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। কেমন লাগলো কমেন্টসে কমেন্টস করবেন। এরপরের এপিসোডে আমি দেবগণ নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, শুভরাত্রি।